প্রিয়তমাতে কুরবানি গানটাতে আমার নাম গেল না এবং এটাতে সাকিব ভাই আমাকে নিজে ফোন করে গানটার দায়িত্ব দিয়েছিলেন। আমি সাকিব ভাইকে একটা SMS করলাম যে দাদা আমার খুব কষ্ট হচ্ছে, আমি তো আর্টিস্ট, আপনি তো গানটা বানাতে বলেছিলেন, আমার নাম যায়নি। আমি কোনো প্রডিউসার কোনো কাউকে না, আমার যে আক্ষেপ, আমার যে আতঙ্কের কথাটা, আমি আতঙ্কিত ছিলাম, আমি কান্নাকাটি করিনি, আমি আমার নিজের কথা বলেছিলাম। সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার মরবার 70 বছর পরেও আমার থাকে ওটা। প্রথমত হচ্ছে আমি আমার সমস্ত মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা পোস্ট আমি ভাবিনি যে আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন বা এরকমভাবে গ্রহণ করবেন। সত্যি করে বলতে আমি জীবনে কোনো দিন নেগেটিভ পোস্ট করি না, আমার ওয়ালে গিয়ে দেখবেন, কারণ আমি আনন্দ বিলাতে এসেছি, আমি একজন এন্টারটেনার, এটাই আমার কাজ। কিন্তু সেই একটা গত বছর যে জিনিসটা হয়েছিল এবছর সেম জিনিস হতে যাচ্ছে বলে আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর যদি বলেন কন্ট্রাক্টের কথা, তো একটা যখন কাজ করতে যাই আমি পুরোপুরিভাবে কাজটার ক্রিয়েটিভ পার্টে ইনভলভ থাকি, মানে এতটাই ইনভলভ থাকি। প্রিয়তমার করার পর আমি এতটা পরিমাণে স্টুডিওতে বসে বসে এক জায়গায় কাজ করেছিলাম, আমার ব্যাক পেন শুরু হয়েছিল, তার জন্য আমাকে কিন্তু থেরাপি নিতে হয়েছিল প্রিয়তমা গানে। তো একটা আর্টিস্ট একটা জিনিসের যখন জন্ম দেয় তার সেটা একমাত্র মা বোঝে যে 10 মাস 10 দিন একটা সন্তানকে যে প্রসব যন্ত্রণা, সেটা একমাত্র আর্টিস্ট জানে। ইটস ভেরি পেইনফুল বলবো না আমি, খুব টাইম টেকিং এবং খুব ইটস হার্ডওয়ার্ক, আর অনেক লেভারিয়াস, অনেক হার্ডওয়ার্ক রয়েছে এর মধ্যে, রাতের পর রাত জাগা। তারপরে যখন দেখলাম প্রিয়তমাতে কুরবানি গানটাতে আমার নাম গেল না, মানে ইভেন ওটাতে লিরিক্স টিউন গাওয়া সব আমার, এবং এটাতে সাকিব ভাই আমাকে নিজে ফোন করে গানটার দায়িত্ব দিয়েছিলেন। কোনো ডিরেক্টর কে ছিল জানতাম না তখন, আমি কোন প্রোডাকশান আমি কিচ্ছু জানতাম না। আমাকে সাকিব ভাই বলেছিল আমি প্রিয়তমা বলে একটা ছবি করছি আকাশ কুরবানি ঈদে, এর আগে তুমি রোজার ঈদে গান করেছো, কুরবানি ঈদে একটা ফাটাফাটি কিছু করো যেটা গানটা অমর হয়ে থেকে যাক। এবং গানটা পাঠানোর পরেই উনি সিলেক্ট করেন। তারপরে যখন আমি দেখি এই ঘটনাটা ঘটলো, 5টা দিন আমার ইউটিউবে নাম যায়নি। এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবান্ধবদের, মিডিয়া কর্মীদের, যারা এই জিনিসটা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলেন। সেই দিনটা আমি সাইলেন্ট ছিলাম, সেদিন আমি চুপচাপ 5 দিন দেখে আমি সাকিব ভাইকে একটা SMS করলাম যে দাদা আমার খুব কষ্ট হচ্ছে, আমি তো আর্টিস্ট, আপনি তো গানটা বানাতে বলেছিলেন, আমার নাম যায়নি। ধন্যবাদ শাকিব খান স্যারকে যে উনি 5 মিনিটের মধ্যে আমার নামটা চলে আসে ইউটিউবে। তারপরে সিনেমাতেও আমার নাম যায়নি, সিনেমাতে মিউজিকে ইমন শাহর নাম গেছিলো, শেষে এন্ড স্ক্রোলে আমার নাম গেছিলো। সেটার জন্য আমি বলেছিলাম যাই হোক এগুলো আর না টানাই ভালো। যখন আমি দেখি দুষ্টু কোকিলেও সেম জিনিস হতে যাচ্ছে, একটা গানের পরের দিন আসবে এরকম বলার পরে সেখানে সমস্ত মানুষের নাম ট্যাগ করা হচ্ছে, হ্যাশট্যাগ করা হচ্ছে, কিন্তু আকাশ নামটা ট্যাগ করা হয়নি। এটা প্রচণ্ড দুঃখজনক একটা বিষয় বলে আমার কাছে মনে হয়েছিল। এবার আমি কিন্তু দেখুন কাউকে দোষারোপ করিনি, আমি কোনো প্রডিউসার কোনো কাউকে না, আমার যে আক্ষেপ, আমার যে আতঙ্কের কথাটা, আমি আতঙ্কিত ছিলাম সেই সন্ধ্যাটায়। আমি না পেরে অনেক ভেবে পোস্টটা লিখে আমি ওয়েট করেছিলাম যে এটা এরকম একটা পোস্টকে আমার দেওয়া উচিত, তারপরে আমি পোস্টটা করি। কারণ আমার মনে হয়েছিল যে আমি এই আতঙ্কের কথাটা যদি প্রকাশ না করি তাহলে আমাকে এটা ভেতরে আমাকে গুমড়ে গুমড়ে মারছে, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এবং ধন্যবাদ আপনারা এটাকে সাপোর্ট করেছেন এবং এটাকে পজিটিভলি দেখেছেন। আমার কোনো নেগেটিভ আমি কান্নাকাটি করিনি, আমি আমার নিজের কথা বলেছিলাম। এবং থ্যাংক ইউ প্রোডাকশানকে যে তারাও এটা শুধরে নিয়েছেন। পরে যেটা আমি জানতে পেরেছিলাম, রাইহান রাফি আমাকে পরের দিনই ফোন করেছিলেন। উনি যেটা বলেছিলেন, দেখুন একটা গান বা ভিডিও যখন কেউ আপলোড করে তখন প্রডিউসার ডিরেক্টর সেখানে থাকে না, তারা হয়তো নামের ক্রেডিট লিস্ট দিয়ে দেয়, সব কিছু করে, কিন্তু টেকনিক্যাল টিম, আইটি টিম, তো এটা হয়তো আইটি টিমের কোনো একটা ভুল, বাট সেটা ইমিডিয়েটলি তারা শুধরে নিয়েছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এন্ড অফ দ্য ডে প্রডিউসারের মাথায় অনেক চাপ থাকে, একটা প্রডিউসার এতগুলো টাকা লগ্নি করেন, পুরো রিস্কের উপরে থাকে, সব টাকা আমরা আগে পেয়ে যাই, কিন্তু প্রডিউসার একদম সবচেয়ে শেষে কিন্তু প্রডিউসার তার পেমেন্টটা নেয়। কোনো প্রডিউসারের এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই, সেটা আমি আমার নিজের কথা বলেছিলাম এবং তারা এটা শুধরে নিয়েছেন। সেজন্য আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রোডাকশান টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি রাখবো না এই ব্যাপারটা, কারণ দেখুন একটা সাইনিংয়ে আমার এটা মনে হয় খুব এটা কেন যাবে না, এটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু একটা গভর্নমেন্টের তৈরি করা ল, এটা আমেরিকান লতে রয়েছে। মানে যখন আমি একটা গান লিখছি বা একটা সুর করছি, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার মরবার 70 বছর পরেও আমার থাকে ওটা। মানে আমার উত্তরসূরিরাও কিন্তু তার সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টির দাবিদার। এটা একটা প্রপার্টি, যেরকম জমি জমা বাড়ি মানুষের প্রপার্টি হয়, সেরকম একটা প্রপার্টি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা যে লেখে শুরু করে সেটা তারই হয়, সেটা তার আজীবন তারই থাকে।
তো এটা নিয়ে বলার কিছু নেই। আমার মনে হয় যে ভুলটা হয়েছে এটা রিপিট হবে না। এটা নিয়ে কোনো কন্ট্রাক্ট বা কিছু আমি এগুলোতে বিশ্বাস করি না। আমি একজন আর্টিস্ট, আমি অন্তরের টানটাকে বিশ্বাস করি। এবং তারা আমার এই আপিলটাকে, তারা কিন্তু কেউ আমাকে কোনো কিছু বলেনি যে তুমি কেন এটা লিখেছো। শুধু রাফি আমায় বলেছিল যে আকাশ এই ধরুন নেগেটিভ পোস্টে তোমাকে মানায়, এই একটা কথা। মানে উনি একজন ডিরেক্টর, তাই মানে একদম ঠিকই বলেছো, মানায় না। বাট এটাতে খুব আক্ষেপ হয়েছিল। বলছে এটা তুমি আর চিন্তা করো না, আমি এটা হ্যান্ডেল করছি। আমি ইমিডিয়েটলি পোস্টটা ডিলিট করে দিই। আমার মনে হয় এটা ভুল হিসাবে দেখছি, কারণ এর আগে আমি জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করেছি। মানে ওরা নাম বড় বড় করে আমার নাম যেত, সব কিছুতে আমাকে ইউটিউবে হেডলাইনে আমার নাম দেওয়া হতো। তখন প্রথম ভালোই লাগতো যে হেডলাইনেও নাম আসছে আমার। তো জাজের সাথে আমার কোনো দিন এই সমস্যা হয়নি। তারপরে প্রথম এই প্রিয়তমা জাজের বাইরে একটা বড় কাজ আমি করলাম, সেটাতে হওয়ার পরে তারপরে আরেকটা আবার কাজ যেটা জাজের বাইরে, সেটা তুফান। তো সব মিলে আমি মনে হয়েছিলাম যে এটা কোনো একটা প্র্যাকটিস নয়, তো এই জন্য আমি একটু আতঙ্কিত হয়ে গেছিলাম। কিন্তু আমার মনে হয় এটা তো ভুলই, আমি এটা ভুল হিসাবেই দেখছি। ভুল না হলে দেখুন, তারা যদি আমার উপর বিশ্বাস না রাখে, কোথায় আমি থাকি কলকাতায়, এখানেও তো গুণী কত মিউজিক ডিরেক্টর রয়েছে, তারা কেন আমাকে কাজ দেবেন, সে বিশ্বাসটা কেন রাখবে? তো আমি এটা ভুল হিসাবেই দেখছি।